নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরগুলোর দিকে নজর রাখবো তা কিন্তু রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে শাসক শিবিরকে। একদিকে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যের জেরে প্রশ্নের মুখে পড়তে হলো নির্বাচন কমিশনকে, অন্যদিকে প্রকাশ্য ক্যামেরার সামনে মেজাজ হারিয়ে চরম অস্বস্তিতে পড়লেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এই দুই খবরের চেয়েও যে খবরটা আজ জাতীয় রাজনীতির অলিন্দের সবচেয়ে বড় ভূমিকম্প তৈরি করেছে তা হলো দিল্লির বুকে ছাত্র আন্দোলনের উপর যে লাঠিচার্জের ঘটনা ঘটেছিল তা নিয়ে এমন কিছু বিস্ফোরক তথ্য সামনে এসেছে যা কিন্তু চরম অস্বস্তিতে ফেলেছে শাসক শিবিরকে। তাহলে রাহুল গান্ধীর যে দাবি ছিল, তিনি যে দাবি করে আসছিলেন, সেই দাবি কি তাহলে সত্যি হলো? এখন কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। শুরুতে আসি পশ্চিমবঙ্গের এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে। আপনারা জানেন, ভোটার তালিকা সংশোধনের যে এসআইআর প্রক্রিয়া তা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন এবং তৎকালীন তৃণমূল সরকারের মধ্যে একটা তীব্র সংঘাত তৈরি হয়েছিল। আগের সরকার কিন্তু প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত ভোটের আগে কিন্তু পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় এবং তাতে বাদ করেছিল বহু মানুষের নাম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয় স্বয়ং সুপ্রিম কোর্টকে, কারণ এই মামলাটি তখন সুপ্রিম কোর্টে পৌঁছে যায়। আদালতের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছিল তাদের আপিল শোনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো কিন্তু ট্রাইব্যুনালও গঠন হয়, কিন্তু বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার কিন্তু 3 মাস হলো নতুন সরকার কিন্তু গঠিত হয়েছে, কিন্তু সেই ট্রাইব্যুনালের কাজের যে দশা তা কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন তুলেছে কাজের গতি নিয়ে। তা নিয়েই এবার চরম ক্ষোভ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। আর এখানেই কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে, এতগুলো মানুষের ভবিষ্যৎ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের আপিলের নিষ্পত্তির গতি এত ধীর কেন? কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার বেঞ্চে এই বিষয়টি ওঠে। অধীর চৌধুরীর আইনজীবী ফিরদৌস শামিল আদালতে জানান যে মুর্শিদাবাদ এবং মালদহ জেলায় আবেদনকারীর সংখ্যা প্রচুর, অথচ সেই তুলনায় নিষ্পত্তির হার একেবারে তলানিতে। তাই সেখানে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করা অত্যন্ত জরুরি। এরপর যা ঘটলো তা নির্বাচন কমিশনের জন্য রীতিমতো কিন্তু অস্বস্তিতে ফেলে দেওয়ার মতো ঘটনা। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে জানতে চায় ঠিক কতগুলো আবেদনের নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নির্বাচন কমিশনের কাছে এর কোনো সঠিক তথ্যই নেই। ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় 91 লক্ষ মানুষের মধ্যে কম বেশি 27 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, অথচ কমিশন জানেই না তার কতগুলো নিষ্পত্তি হয়েছে। ঠিক এই জায়গাতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি অত্যন্ত কড়া মন্তব্য করেন, যা কমিশনের পক্ষে অস্বস্তিকর বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, নিষ্পত্তির কাজ যদি এত ধীর চলে তাহলে তো পরে ভোট চলে আসবে। বিচারপতি বাগচিও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে শুধু ট্রাইব্যুনালে আপিল করলে হবে না, কতগুলো মামলা নিষ্পত্তি হচ্ছে সেটা কিন্তু দেখা দরকার। তিনি এমনও পরামর্শ দেন যে প্রয়োজনে অনলাইন আপডেট এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রক্রিয়ায় গতি আনতে হবে। আর যদি তাতেও কাজ না হয় তবে নতুন করে ট্রাইব্যুনাল সাজানোর কথা ভাবতে হবে, কারণ এই ট্রাইব্যুনালগুলো সুপ্রিম কোর্ট নিজেই গঠন করেছিল। তাই সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা শুধু কমিশনের মুখের কথা বিশ্বাস করলে চলবে না, আদালতকেও সেটা খতিয়ে দেখতে হবে। আপনারা বুঝতেই পাচ্ছেন, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের এমন কড়া মন্তব্য সত্যি নজিরবিহীন এবং এটি প্রমাণ করে যে দেশের নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। কিন্তু বিষয়টা এখানে শেষ নয়। এবার আসে দ্বিতীয় খবরে, যেখানে অস্বস্তির কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনারা জানেন, দিল্লিতে ছাত্র আন্দোলনে যে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু বিরোধীরা, বিশেষ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ তুলে আসছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কিন্তু লাঠিচার্জ এবং পেলেট গান ব্যবহারের মতো ঘটনা ঘটেছিল। তারপর থেকেই লাগাতার অমিত শাহের ইস্তফার দাবি জানিয়ে আসছে বিরোধীরা, সেই সঙ্গে জবাবদিহির দাবিও জানিয়ে আসছে। এমনকি 22 থেকে 23 দিন ধরে সংসদ চলার পরেও কিন্তু অমিত শাহকে সংসদে দেখা যাচ্ছে না। বিরোধীরা লাগাতার অমিত শাহের ইস্তফার দাবি জানিয়ে আসছেন। আর ঠিক সেই সময়ে এমন একটি ঘটনা সামনে এসেছে যা কার্যত আরও অস্বস্তিতে ফেলেছে অমিত শাহকে। সামনেই 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, আর সেই উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। এই অভিযানেরই অংশ হিসেবে পুদুচেরিতে এক বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজার হাজার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে এই যাত্রায় সামিল হয়েছিলেন। কিন্তু এই যাত্রার মাঝপথেই এমন একটা ঘটনা ঘটলো যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কিন্তু
ভাইরাল হয়ে গেছে। কারণ এই ঘটনার রাজনৈতিক গুরুত্বটা এখানে যে তিরঙ্গা যাত্রা চলাকালীন মঞ্চে অমিত শাহের পাশে দাঁড়িয়েছিলেন পুদুচেরি সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী এবং স্থানীয় বিজেপি নেতা এ নম শিবায়ম। তিনি ভুলবশত অমিত শাহের হাতে একটি গেরুয়া পতাকা তুলে দেন। অমিত শাহ পতাকাটি নিতে গিয়ে বুঝতে পারে যে এটি জাতীয় পতাকা নয়। সঙ্গে সঙ্গে তিনি সবার সামনে প্রবল মেজাজ হারান এবং চরম ক্ষুব্ধ হয়ে কার্যত চিৎকার করে ওই মন্ত্রীকে জিজ্ঞাসা করেন তিরঙ্গা পতাকা কোথায়। এরপর তড়িঘড়ি একটি জাতীয় পতাকা আনা হয় এবং অমিত শাহ সেটি নেড়ে যাত্রার সমাপ্তি ঘোষণা করেন। এই যে একজন হেভিওয়েট নেতা প্রকাশ্য মঞ্চে মেজাজ হারানোর দৃশ্য, তা হয়তো আপাত দৃষ্টিতে একটা ছোট ভুল মনে হতে পারে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এর মধ্যে অন্য ইঙ্গিত খুঁজছেন। তাদের মতে বিজেপির অন্দরে বিশেষ করে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় মন্ত্রীকে যেভাবে অস্বস্তিতে পড়তে হচ্ছে, এই প্রকাশ্য ক্ষোভ প্রকাশ হয়তো তারই একটা বহিঃপ্রকাশ। আর এবার আসে তৃতীয় এবং সবচেয়ে বিস্ফোরক খবরে। দিল্লির রাজনীতিতে এখন কান পাততে শোনা যাচ্ছে যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী গত 12 বছরের মধ্যে এই প্রথমবার গুজরাট লবিকে অর্থাৎ মোদী শাহ জুটিকে একেবারে কোণঠাসা করে ফেলেছেন। আর এই চক্রগুলো থেকে বেরোনোর কোনো রাস্তা নাকি খুঁজে পাচ্ছেন না অমিত শাহ, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। দিল্লির বুকে গত 20 জুলাই যে ছাত্র আন্দোলন হয়েছিল, যেখানে পুলিশি বর্বরতার অভিযোগ উঠেছিল, বারবার সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী জবাবদিহি দাবি করছিলেন রাহুল গান্ধী, কিন্তু এই অভিযোগে কিন্তু অমিত শাহ কেন সংসদে আসছেন না এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এক বিস্ফোরক তথ্য। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে আরটিআই বা তথ্য জানার অধিকার আইনে একটি আবেদন করেছিলেন। সেই আরটিআই এর জবাবে দিল্লির লেডি হার্ডিং এবং সফদরজং হাসপাতালের তরফ থেকে যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তা বিজেপির শীর্ষ নেতৃত্বকে কিন্তু চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে বলা যায়। কারণ বিজেপির মন্ত্রী জেপি নাড্ডা স্বয়ং দাবি করছিলেন যে 20 জুলাই যন্তর মন্তরে কোনো গুলি চলেনি বা গুলি চালানোর কোনো নির্দেশ দেওয়া হয়নি। তিনি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন যে রাহুল গান্ধী নাকি সংসদে বসে মিথ্যা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আরটিআই রিপোর্ট বলছে সম্পূর্ণ অন্য কথা। লেডি হার্ডিং হাসপাতালের রিপোর্ট অনুযায়ী সেখানে 81 জনকে আহত অবস্থায় আনা হয়েছিল, যার মধ্যে 46 জন ছিলেন বিক্ষোভকারী এবং 35 জন পুলিশ। আর সবচেয়ে সাংঘাতিক তথ্যটি হলো এদের মধ্যে অন্তত 9 জন প্যালেট গান বা ছড়া গুলির শিকার হয়েছিলেন। অন্যদিকে সফদরজং হাসপাতালের রিপোর্ট বলছে সেখানেও একজন প্যালেট গানে আহত ব্যক্তি ভর্তি হয়েছিলেন। অর্থাৎ মোট 10 জন ছড়া গুলিতে বা প্যালেট গানের গুলিতে আহত হয়েছিলেন এবং সরকারি হাসপাতালে কিন্তু তার তথ্য কিন্তু সামনে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি জেপি নাড্ডা বলেন গুলি চলেনি, তবে এই 10 জন আহত হলেন কিভাবে? কার নির্দেশে প্যালেট গান চালানো হয়েছিল? দিল্লির পুলিশ কমিশনার নাকি খোদ স্বরাষ্ট্রমন্ত্রক? এই প্রশ্ন কিন্তু এবার আরো জোরালোভাবে তুলছে বিরোধীরা। আর এই ঘটনায় কিন্তু এখন নতুন করে বিরোধীরা বলছেন অমিত শাহ কি এই আরটিআই রিপোর্ট প্রকাশ হয়ে যাওয়ার কারণে কি সংসদে জবাব দিতে চাইছেন না? কারণ সংসদে দাঁড়ালে তাকে এই সরকারি নথির মুখোমুখি হতে হবে। আর এদিকে ঝাড়খণ্ডের যে ছাত্র আন্দোলন হয়েছে, যেখানে পুলিশের লাঠি চার্জের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু এবার নাম জড়ালো বিজেপির। এই পুরো বিশৃঙ্খলার জন্য কিন্তু বিজেপিকে দায়ী করা হচ্ছে। কংগ্রেস নেতা কে.সি. বেণুগোপাল একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে বিজেপি নাকি ঝাড়খণ্ডে লোক পাঠিয়ে ইচ্ছে করে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে, যাতে দিল্লির ঘটনা থেকে মানুষের নজর ঘোরানো যায়। किस लिए आए हो? प्रोटेस्ट के लिए। हाँ। तो कौन भेजा आपको? सब बीजेपी? हाँ। क्या बोला? आने के लिए बोला था। क्या? यार ये आने हैं इसलिए आए हैं। क्या प्रोटेस्ट है बताया? नहीं नहीं बताया, बस भेज दिया। क्या पैसा भी दिया है? नहीं आने जाने का दिया खर्चा? कितना खर्चा दिया? नहीं दिया है। उसमें जितना खर्चा वो कर दिया है। कितना गाड़ी आया है? आया है 10-15। 10-15 गाड़ी बंगाल से आया। हाँ। तो किस लिए हो रहा प्रोटेस्ट नहीं मालूम है? तुम कितना लोग हो तुम लोग? हम लोग 20-25 आदमी है। एक गाड़ी में? एक गाड़ी में 20।
ভিডিওতে দেখা যাচ্ছে কিছু ছেলেকে জিজ্ঞেস করা হলে তারা বলছে যে বিজেপি তাদের সেখানে পাঠিয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া জোটের সরকার রয়েছে ঝাড়খণ্ডে, আর ছাত্র আন্দোলন যেহেতু হচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়া জোটের বিরুদ্ধেই যাচ্ছে। আর এখন যেহেতু ইন্ডিয়া জোট দিল্লিতে ছাত্র আন্দোলন যেটা হয়েছিল তা নিয়ে সরব রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবি তুলছে, সেই মুহূর্তে ঝাড়খণ্ডের এই ঘটনা কি সত্যি নজর ঘোরানোর জন্য, সেই প্রশ্ন কিন্তু তুলছে বিরোধীরা। একদিকে সুপ্রিম কোর্টের ভৎসনা নির্বাচন কমিশনকে, অন্যদিকে প্রকাশ্য মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রীর মেজাজ হারানো, আর তার উপরে আরটিআই রিপোর্টে পুলিশের যে লাঠিচার্জ হয়েছে তার কিন্তু পর্দাফাশ হয়েছে। এই তিনটে ঘটনা কি কেন্দ্রীয় সরকারকে আরো চরম অস্বস্তিতে ফেলছে? আগামী দিনে দেশের রাজনীতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।